একটা অগোছালো সংসার সুগৃহিণীর বুদ্ধি আর পরিশ্রম দ্বারাই সুন্দরভাবে গড়ে ওঠে। মাই ডেইলি বিজি রুটিন। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা শুরুটা আজকে করছি জানলা পরিষ্কার করে। আসলে আজকে পুরো ঘরটা খুব ভালো করে ডিপ ক্লিন করব। অনেক দিন হলো ঘরটা ভালো করে পরিষ্কার করা হচ্ছিল না, তো ভাবলাম কি আজকে করে নিই। আর না অনেক হচ্ছে মাকড়সার জালগুলো ছিল ওপরের দিকে, মাঝে মধ্যে করি, তারপরেও না এত আসে কি বলবো। আর এখন এই ফ্যান চালালে না মনে হয় যেন ঘরের মধ্যে ধুলোবালি নোংরাটা একটু বেশিই হয়। তো যাই হোক, এদিকে দেখো, আর তার মধ্যে জানলাটা একটু খুলে রাখতে হয়, কারণ যে পরিমাণে গরম পড়েছে জানলা যদি বন্ধ করে দিই এত ঘরটা গরম হয়ে যায়। আর তার মধ্যে যতই ফ্যান চালাই না কেন ঘরটা কিন্তু একদমই ঠান্ডা হয় না, প্রচণ্ড গরম হয়ে থাকে। তো সেই জন্য না একটু জানলাটা খুলে রাখি, জানলা খুলে পর্দা দিয়ে রাখি। তারপরেও না প্রচুর ধুলোবালি ঘরের মধ্যে ঢুকে, যেহেতু ফ্যান চালালে না মনে হচ্ছে বাইরের ধুলোবালিটা অনেকটাই টেনে নিয়ে আসে বাইরে থেকে। তো যাই হোক, এই সেলফটা না প্রচুর ধুলো পড়েছিল, একদম পুরো সাদা হয়ে গেছিলো। তো না সাদা সাদা হয়ে গেলে না দেখতে কি বাজে লাগে তোমরাই জানো, আর খুব ভালো লাগছিল না। তো ভাবলাম একদম সব কিছু নামিয়ে আজকে পরিষ্কার করি। আর এই যে ফুলগুলো প্রতিদিন ভাবি কি যে একটু সার্ফের জলে ধুবো, একটু হালকা হালকা না ধুলো পড়েছে, কিন্তু এই ধুবো করে না আর ধোয়া হয় না। আজকে ধুবো কালকে ধুবো করে করে আর ধোয়া হচ্ছে না। একদিন সময় করে যে কটা ফুল আছে প্লাস্টিকে, সব কটা ফুল না কি করতে হবে বলো তো, ধুয়ে সার্ফে তারপর রোদে দিতে হবে। তো যাই হোক, এই দিকটা দেখো, উপরেরটা তো পরিষ্কার করলাম আর নিচে পরিষ্কার করছি। আর এই যে কৌটাগুলো দেখতে পাচ্ছি, এখানে কিন্তু সব আমার সেই মানে মেকআপের যে জিনিসগুলো হয় আর কি, সেই জিনিসগুলোই রাখা আছে এখানে। 6টা কৌটা রাখা আছে। তো যাই হোক, এই দিকটা পরিষ্কার করলাম। এখন নিচে এই যে এখানে তো সব কসমেটিকগুলো রাখা হয়, মানে প্রতিদিন যেগুলো প্রয়োজন পড়ে আমার, বাবানের। আর বাবানের বাবার তো কিছু লাগে না, ও তো কিছুই মাখে না মুখে, আমার আর বাবানেরই লাগে। তো সেই জিনিসগুলো এখানে সাজানো আছে। তারপরে এগুলো ঝুড়িতেই রাখি যাতে সুন্দরভাবে সাজানো থাকে। তো যাই হোক, এদিকটা ঝুড়িতে যা যা আছে মানে যেভাবে ছিল সেভাবেই রাখছি, একটু মুছে নিচ্ছি, কারণ ঝুড়ির ধারগুলো দিয়েও না একটু ধুলো পড়ে সাদা সাদা হচ্ছিলো। তো সেই জন্য সবটাই খুব ভালো করে মুছে তারপরে রাখলাম। আর এই যে নিচে এখন বাবানের বইগুলো দেখতে পাচ্ছ কী পরিমাণে অগোছালো হয়ে আছে, রাত্রেবেলা পড়াশুনো করছিল। তারপর তো বাবান তোমাদের সবসময় বলি, কারণ বাবানই গুছিয়ে রাখে সবসময় বইগুলো, মানে পড়াশুনো শেষ করে বিছানার মধ্যে বিছানায় তো বসে বসে বই পড়ে, তারপরে বিছানা থেকে বইগুলো এনে তারপরে ওর যেরকম পারে সেরকমভাবে গুছিয়ে রাখে। তারপরে আমি আর হাত লাগাই না, একবারে সকালবেলায় গুছিয়ে নিই, কারণ ও তো গুছিয়ে রাখে, তার জন্য আমি আর যাই না গোছানোর জন্য। তো যেভাবে পারে রাখে। তারপরে হচ্ছে আমি এই যে সকালবেলার টাইমটা যখন ঘর বাড়িগুলো পরিষ্কার করি, তখন একবারই যখন ঘর বাড়িগুলো মানে সব কিছু গোছানো থাকে না, তখন দেখতে ভীষণ ভালো লাগে আর ঘরটা না ভীষণ সুন্দর লাগে তখন, যখন সব কিছু একদম সুন্দরভাবে গোছানো থাকে। তো যাই হোক, এদিকে আয়নাটা পরিষ্কার করে নিচ্ছি। তারপরে যে জামা কাপড়গুলো একটু সুন্দর করে গুছিয়ে নেব। আর তার মধ্যে হচ্ছে এই যে নিচের মানে আলনার যে নিচের দিকটা না, এখানটাও দেখো বেশ ধুলো পড়েছে। তো এই যে কাপড়টা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, নিয়ে তারপরে এখানে না কৌটাগুলো যেগুলো আছে এগুলোতে হচ্ছে ওষুধ, সুতো, তারপরে হচ্ছে ওষুধ, এগুলোই রাখা হয়। আমাদের তো বেশিরভাগ ওষুধগুলো বাড়িতে থেকে যায়, মানে বেশিরভাগ বলতে গেলে সবার বাড়িতেই থাকে। ধরো ওই জ্বর, সর্দি, মাথা ব্যথা, কাশি, মানে এগুলো গ্যাসের ওষুধ, একটু পেট ব্যথা বা একটু মাথা ব্যথা, এই ধরনের ওষুধগুলো সবসময় রাখা থাকে ঘরের মধ্যে। তো সেই ওষুধগুলোই ওখানে আছে। তো ওই দিকটা পরিষ্কার করে এখন এই যে আলমারিটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আলমারিতে না জায়গায় জায়গায় না রং উঠে গেছে, তো ভাবছি এটা কী যে করবো, মানে রং করতে হবে নইলে হবে না, কারণ দেখো নিচের দিকগুলো একদম রং উঠে কালো কালো হয়ে গেছে, মানে রং উঠে গেছে, তো তার জন্য মনে হচ্ছে কালো কালো হয়ে গেছে। তো এই দিকটা আমার সেই অনেক দিন হলো আলমারিটা নেওয়া, তো সেই জন্য সেই বিয়ের আলমারি, মানে আমাদের মায়ের বাড়ি থেকে দিয়েছিল বিয়েতে, মানে এই খাটটা তারপর আলমারিটা, তো সেই তখন থেকেই আছে। তো অনেক বছর যেহেতু হয়ে গেল, 11 বছর হতে চললো, তো সেই জন্য হচ্ছে একটু রং জায়গায় থেকে 2-1 জায়গায় মানে একটু রং উঠে গেছে। তো এই যে এটা দিয়ে ভালো করে পরিষ্কার করছি। কোনার দিকগুলো না ঝুল বেশি থাকে, তো সেই যেখানে যেখানে ঝুলগুলো ছিল সেখানে সেখানে পরিষ্কার করছি, আর সাথে যে ওয়ালটাও একটু ঝেড়ে নিচ্ছি। আর এইটা দিয়ে পরিষ্কার করতে এত সুন্দর হয়, আর খুব সহজেই না হয়ে যায়। এটা দিয়ে পরিষ্কার করতে খুব তাড়াতাড়িও হয়ে যায়, খুব একটা সময় লাগে না, আর পরিষ্কারটা না খুব তাড়াতাড়ি হয়ে যায়। তার জন্য সবসময় এটা দিয়ে করি। আরেকটা ঝুল ঝাড়ারগুলো আছে, ওগুলো না খুব একটা ভালো হয় না, কিন্তু এটা দিয়ে পরিষ্কার করতে বেশ ভালো হয়, তো এটা দিয়ে সবসময় করি। তো এই যে কোনার বললাম না, কোনার দিকগুলোতে একটু বেশি থাকে, তাছাড়া সেরকমভাবে থাকে না সব জায়গায়, মানে জায়গায় জায়গায় একটু থাকে। তো সেই জন্য সবটাই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো খাটটাও পরিষ্কার করব।
তো আগে হচ্ছে যে মানে সাইডগুলো পরিষ্কার করে নিই ভালো করে, নিচের দিকে না, কারণ এখানে সবসময় চোখ পড়ে না, তো এগুলোতে মানে সবসময় ঝাড়াও হয় না, তো সেই জন্য কোনার দিকগুলোতে একটু বেশিই থাকে। তো ওইটা পরিষ্কার করলাম, করে তারপর ভাবলাম তাহলে এখন খাটটা মুছে নিই, আজকে বেড কভারটাও পাল্টাবো। তো ঘরটা যেহেতু ঝেড়ে নিচ্ছি, তো ভাবলাম আগে ঘরগুলো ঝেড়ে নিই, কারণ ধুলোগুলো তো এসে সেই বিছানায় পড়বে। তো ঘরগুলো আগে ভালো করে পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে নিই, তারপরে বেড কভারটা একবারে পাল্টে নেব, পাল্টে নিয়ে আবার কেচেও দেবো। তো ওটা হচ্ছে সার্ফের জলে ভিজিয়ে রাখতে হবে। আগে এইদিকে হচ্ছে পরিষ্কারটা করে নিই খাটটা। তো খাটের ওপর দিকটা করলাম, এখন এই যে এই সাইডগুলোতে করছি, কারণ এই সাইডগুলো বেশ ধুলো থাকে, ডিজাইনগুলোতে আছে না, ওগুলোতে একটু বেশিই ধুলো পড়ে। তো সবসময় যদি একটু মানে সবসময় তো হয় না, মাঝে মধ্যে যদি একটু পরিষ্কার করে রাখা যায় তাহলে কিন্তু ধুলোবাড়িটা খুব একটা পড়ে না, আর পরিষ্কার পরিচ্ছন্নই থাকে সবসময়। তো যাই হোক, এদিকটা করার পর এখন এই যে মানে দরজাটা করছি, কারণ দরজার এই ডিজাইনগুলোতে ধুলো মানে ডিজাইনের মধ্যে ধুলোগুলো থাকে। তাছাড়া এমনিতে সবসময় মানে বেশি ধুলো থাকে না, কিন্তু ডিজাইনের মধ্যে বেশি থাকে। তো ওই যে ন্যাকড়াটা দিয়ে মাঝে মধ্যে একটু পরিষ্কার করে রাখি, এই কারণে আর মানে দরজাটা খুব একটা নোংরা হয় না, সবসময় পরিষ্কারই থাকে। তারপরে যে বিছানার চাদরটা তুলে নিলাম, তো এখন হচ্ছে বিছানার চাদরটা অন্য একটা বিছাবো পরিষ্কার। তো যাই হোক, এদিকে বিছানার চাদর বিছাতে বিছাতে একটা দিদিভাইয়ের কমেন্ট পড়ে নিই। সুলতানা দিদিভাই বলেছে, অনেক সুন্দর হয়েছে আপু, শেষে যে ঘরের মধ্যে কাপড় গোছালো সে কি তোমার যা? হ্যাঁ গো, ওটা আমার যা ছিল। আর বলেছে, আপু তুমি যে কাঁথাগুলো গায়ে দাও সেগুলো কি তুমি সেলাই করেছো? তো কাঁথাগুলো গায়ে দিয়ে আমার কাছে কিন্তু অনেকগুলো কাঁথা আছে, তো আমি তো সবসময় বিছানায় দুটো কাঁথাই রাখি, তোমরা সবসময় দেখো। তো ওই কাঁথা দুটো হচ্ছে আমি সেলাই করেছি, মাও সেলাই করেছে, কারণ আমার কাছে মোটামুটি 10টার মতো কাঁথা আছে। মানে কয়েকটা আমি সেলাই করেছি, আর বেশিরভাগগুলো মা করে দিয়েছে, মা তো আগে সেলাই করতো। তাছাড়া আমিও তো সেরকমভাবে সেলাই করার সময় হয়ে ওঠে না, কিন্তু এখন তো সময় একদমই নেই। আগে করতাম, আগে মানে বিয়ের পর তখন সেলাই করতাম, তখন খুব একটা সময় মানে অনেক সময় ছিল তখন। আর তার মধ্যে এখন এই যে বাবান হওয়ার পর তখন সেরকমভাবে আর সময় হয়ে ওঠে না দেখে আর সেলাই করা হয় না। কিন্তু তারপরও আমি করেছি, দুটো একটা সেলাই করেছি, কারণ কাঁথা সেলাই করতে অনেকটা ধৈর্যর দরকার, আর অনেক দিন সময়ও লাগে কাঁথাগুলো সেলাই করতে। তো যাই হোক, আমি একদিন তোমাদের কাছ থেকে কাঁথাগুলো দেখাবো, খুব সুন্দর কিন্তু কাঁথাগুলো ছোটো ছোটো করে সেলাই করা হয়েছে, দেখতে ভীষণ সুন্দর লাগে। তো মা করে দিয়েছে কয়েকটা, আর আমি করেছি কয়েকটা। এগুলো সব বিয়ের পর তখন তো শাড়ি পরতাম, এখন তো শাড়ি পরা হয় না, কিন্তু বিয়ের পর 1 বছর কিন্তু আমি শাড়িই পরেছি, অন্য কিছু সেরকমভাবে পরা হয়নি। আমার শ্বশুরবাড়ি থেকে বলেছিল শাড়ি পরতে, যাতে অন্য কিছু না পরি। তো বিয়ের 1 বছর মানে পুরো 1 বছর আমি হচ্ছে শাড়ি পরেছি, অন্য কিছু বা নাইটি মানে পরা হয়নি। চুড়িদার পরলেও, নাইটি পরলে সেটা মায়ের বাড়ি এসে পরতাম, শ্বশুরবাড়িতে পরতাম না কখনো। তো তখন শাড়িগুলো যেহেতু 1 বছর অনেকগুলো শাড়ি পরা হয়েছে, তো সেই শাড়ি নতুন নতুন শাড়ি ছিল, ধরো একটা শাড়ি 1-2 মাস পরেই রেখে দিতাম। তো সেই শাড়িগুলো দিয়ে কাঁথাগুলো সেলাই করা হয়েছিল। তো যাই হোক, একদিন তোমাদের কাঁথাগুলো কাছ থেকে দেখাবো, যদি দেখতে চাও জানিও, আমি তোমাদের দেখিব, আমার কাছে আছে অনেকগুলো কাঁথা। তো যাই হোক, এই যে নাইটিগুলো ছিল মানে সেগুলো নিয়ে আসলাম, নিয়ে এসে তখন আলনাটা গুছিয়ে নিচ্ছি, কারণ জায়গায় জায়গায় একটু ফাঁকা ছিল। আর আলনাটা যদি একদম জামা কাপড় দিয়ে ভরা থাকে না, তখন কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। তো সেই জন্য মানে কি বলবো, মানে আলনাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। মানে এগুলো তো নাইটি রাখা হয়, আমার আর বাবানেরই বাবানের পাপার তো থাকে না, আমার আর বাবানের জামা কাপড়গুলো এখানে বেশি রাখা হয়। তো হচ্ছে আর লক্ষ্মীকুণ্ডু দিদিভাই বলেছে, এটা একটা সোফা কভার কিনে নেবে। হ্যাঁ গো দিদিভাই, কিনতে হবে, অনলাইনে আমি অর্ডার দিয়েছি, তো চলে আসবে কয়েকদিনের মধ্যে। আর বলেছে, বাবানের পাপার জামাগুলো কোথায় রাখো প্রিয়াঙ্কা, দেখতে তো পাই না। তো বাবানের পাপার জামাগুলো বেশিরভাগ না, যেহেতু যেগুলো প্রতিদিন পরে স্কুলে যায়, সেগুলো বেশিরভাগ গুছিয়ে আমি হচ্ছে আলমারিতে তুলে রাখি, আলমারিতে বা শোকেসে তুলে রাখা হয়। আর যেগুলো সবসময় ধরো হাফ প্যান্টগুলো গেঞ্জিগুলো পরে, সেগুলো 2-1টা আলনাতেও থাকে, আবার 2-1টা হচ্ছে একটু গ্যারেজ রুমে একটা মানে গ্যারেজ রুমটা তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্নই থাকে আমাদের, তো সেখানেই বেশিরভাগগুলো রেখে দিই আর কি, মানে সবসময় হাফ প্যান্টগুলো ওগুলো গ্যারেজ রুমে বেশি থাকে। তো যাই হোক, এদিকে দেখো বাবান করেছে আর্ট, তো আমাকে ভিডিও করতে এসে ও বলছে ওকে আর্টগুলো দেখাতেই হবে, যে ও কী কী আর্ট করেছে তোমাদের দেখাতে বলছে। তো দেখো ও কী করেছে, আর্টগুলো করে সবগুলো পেজ ছিঁড়েছে, এবং আর্টের খাতা আছে, আর্ট শিখে সেখানে আলাদা আর্ট করা আছে, এগুলো বাড়িতে বসে বসে নিজে নিজে করে। তো বলছে এগুলো সব মানে নিয়ে একটা কভার ফাইলে রেখে দিয়েছে, বলছে অনেকগুলো হবে, তারপর আমি সেলাই করে একটা আর্টের খাতা বানাবো। তো সেই জন্য হচ্ছে সব মানে একটা একটা করে আর্ট করে আর পেজগুলো ছিঁড়ে ছিঁড়ে রেখে দেয়। তো ওই তোমরা জানিও আর্টগুলো কেমন হয়েছে, ও তো খুব মানে খুশি, আর্টগুলো দেখাচ্ছে, ও তো প্রতিদিনই বলে, মাঝে মধ্যেই বলে যে আর্টগুলো ভিডিও করে দেখাতে। তো আমি আর দেখানো হয় না, আসলে আমি করি না। তো আজকে সবগুলো বের করেছে, আমাকে ভিডিও করতে দেখে সবগুলো বের করেছে, আর বলছে দেখাও, আজকে দেখাতেই হবে।
তো বললাম ঠিক আছে দাও বের করে আমি দেখাচ্ছি। তো ওই এগুলো করেছে সব কটাই, নিজেই রং করেছে নিজেই করেছে। তো সবাইকে দেখাতে বলছে, তো তোমরা জানিও অবশ্যই কেমন করেছে আর্টগুলো। আর হচ্ছে এই যে মানে ফাইলের মধ্যে রেখে দেয়, বলে যে এগুলো আমি খাতা বানাবো, যখন অনেকগুলো হবে তখন আমি সেলাই করে পাপা আমাকে খাতা বানিয়ে দেবে। তো সেই জন্য ওর পছন্দের যে আর্টগুলো সেগুলো এখানেই ছিঁড়ে ছিঁড়ে পেজগুলো রাখে। আর এমনি আর্টের খাতা মানে স্কুলের একটা আর্টের খাতা বা আর্ট শিখে সেখানে খাতা আছে, সেখানে আলাদা আর্টগুলো করা আছে, যেগুলো দেয় আর কি সেগুলো করে। আর ওখানে ওর পছন্দ মতো নিজের ইচ্ছা মতো এগুলো এঁকে এঁকে তারপরে পেজগুলো ছিঁড়ে ফাইলের মধ্যে রেখে দেয়। তো যাই হোক, এদিকে ঘরটা খুব ভালো করে ঝেড়ে পরিষ্কার করলাম, করে তারপরে এখন এই যে ঘরটা হচ্ছে ঝাড় দিচ্ছি। কারণ হচ্ছে মানে ঝাড়তে ঝাড়তে অনেকগুলোই বেশ ধুলোবালি নোংরা পড়েছিল। কারণ ঘরটা ঝাড় দিলে তো একটু ধুলো পড়েই বেশি। তো যাই হোক, এদিকে খাটের নিচটা খুব ভালো করে পরিষ্কার করলাম, করে তারপরে এখন এই যে ঘরটা ঝাড় দিচ্ছি। তো ওই ঘরটা তো একদম ভালো করে পরিষ্কার করলাম, করে তারপর এখন এই যে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। তো এখন তো তোমরা জানো কদিন ধরে আমার ননদ এসেছে, মাসি শাশুড়ির মেয়ে, প্রতিদিনই তোমাদের বলি। তো ওই দিদি এই ঘরে ঘুমায়, তো সেই জন্য ঘরটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। দিদি উঠে গেছে ঘুম থেকে, তো উঠেও বাথরুমে গেছে, তো ভাবলাম তাহলে আমি বিছানাটা একটু ঝেড়ে দিই। তো সেই জন্য বিছানাটা ভালো করে ঝেড়ে দিচ্ছি। তো একটা শুধু শাশুড়ি মায়ের সাথে শুয়েছিল, বাকি দিনগুলো এখানেই ঘুমিয়েছে। আর আমার ননদ এসে শুক্রবারে, তো যেহেতু আমার নিজের ননদ নেই, তো এটা হচ্ছে আমার মাসি শাশুড়ির মেয়ে। তো যাই হোক, এদিকটা দেখো বিছানাটা ঝাড়ার পর তারপর এখন এই যে ঘরটা ঝেড়ে নিচ্ছি। তো ঘরের এই দিকটা ঝাড়লাম, তো ওই যে চোখের নিচটা তো সবসময় পরিষ্কার করি, তোমরা জানো। নইলে কী হয় বলো তো, 1-2 দিন পরিষ্কার না করলেই ওই হচ্ছে ধুলোবালি বেশি পড়ে যায়, তখন না অনেকটা সময় লাগে ঝাড় দিতে। তো সেই জন্য এই দিকটা করছি। তো যাই হোক, এদিকে সোফা কভারটা যতদিন কেনা না হচ্ছে, বিছানার চাদরটা বিছিয়ে রাখতে হচ্ছে। জানি খারাপ লাগছে খুব, আমার নিজেরই পছন্দ হচ্ছে না, কিন্তু এই যে বাবানের বাবা কথা শুনে না, বলে তুমি এটা বিছিয়ে রাখো, নোংরা হবে, যতদিন কভার না নিচ্ছ ততদিন এই বিছানা চাদরটাই বিছিয়ে রাখো। তো এখন বাবানের বাবা কথা শুনতে হবে, না শুনলে একদমই চলবে না। তো সেই জন্য ওর কথা মতোই এই যে বিছানা চাদরটা দিয়ে রাখছি। খুব বাজে লাগছে দেখতে আমি জানি, তো যাই হোক আর কি করা যাবে, যেহেতু বলেছে কথা তো শুনতেই হবে, তাই না। তো যাই হোক, এদিকে বিছানার চাদরটা ভালো করে সেট করলাম, করে তারপরে হচ্ছে এখন এই যে ডাইনিংটা ঝাড় দিচ্ছি। আর সকালবেলা এদিকে বাবানের বাবা কী করেছে, শাশুড়ি মায়ের ঘরটা ঝাড় দিয়ে দিয়েছে। এদিকে আমি ঘর বাড়ি গোছাচ্ছিলাম, তো ওই কী করেছে, শাশুড়ি মায়ের ঘরটা আর হচ্ছে রান্নাঘরটা ও নিজেই ঝাড় দিয়ে দিয়েছে। আমি বললাম যে তোমাকে ঝাড় দিতে হবে না, আমিই দিতে পারবো, কিন্তু বলছে যে তুমি যখন এদিকটা করছো আমি অন্তত 2টো ঘর ঝাড় দিয়ে দিই। তো সেই জন্য ওই দিলাম, ঠিক আছে দাও, দিবা যখন। তো বাকি যেইটুকু ছিল সেটুকু আমি ঝাড় দিলাম, দিয়ে তারপর এখন এই যে উঠানটা ঝাড় দিচ্ছি। তো এই যে উঠানটা দেখো অনেকটাই বেলা হয়ে গেছে, এদিকে আমি ঘরটা পরিষ্কার করলাম, তো করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে, আর তার মধ্যে প্রচণ্ড গরমও পড়ে গেছে। তারপর এই যে দেখো আমার ননদ বসে আছে বাইরে, আসলে আমি কাজ করছিলাম, ওরও প্রচণ্ড গরম লাগছে, ও তো থাকতে পারছে না গরমে, বলছে প্রচণ্ড গরম। কতবার যে আমরা স্নান করছি কি বলবো, যেরকম আমার ননদ স্নান করছে সেরকম আমি স্নান করছি, দুজনে মিলে সারাদিন মানে কতবার যে 5-6 বার স্নান হয়ে যাচ্ছে এই গরমের মধ্যে। আমার থেকে তো বেশি এই দিদি করছে, মানে দিদি তো আরও বেশি স্নান করছে, মানে একটু পরপর যাচ্ছে বাথরুমে আর গাটা ধুয়ে চলে আসে, বলছে গরমে আরও থাকতে পারছি না। তো যাই হোক, এদিকটা দেখো কি সুন্দর সুন্দর গাছে কয়েকটা ফুল ছিল, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো বাইরে অনেক ফুল ছিল। আর আজকে কী হয়েছে জানো তো, বাবানের বাবা কিন্তু পুজো দিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে কি বলছে জানো, বলছে কি আমি আজকে পুজো দেবো, তোমাকে দিতে হবে না, তো হচ্ছে তুমি তাড়াতাড়ি ঘর বাড়িগুলো পরিষ্কার করো। তো এইদিকে আমি ঘর ঝাড়তে ঝাড়তে কতটা দেরি হলো, তারপরে হচ্ছে আমার ঘর বাড়ি ঝাড় দিলাম, তারপরে হচ্ছে বলছে তাড়াতাড়ি করো। ওর মানে আমার বাবানের ব্যাপারে একটা জিনিস কী বলতো, ঠাকুরের প্রতি ভক্তিটা বেশি, বলতে পারো আমার থেকে বেশি। আমি যতটা না পুজোর জিনিস জানি, আমার থেকে ও বেশি জানে। আর তার মধ্যে হচ্ছে ঠাকুরের প্রতি ভক্তিটাও সবসময় মানে শুরু থেকে মানে বিয়ে হয়েছে পর থেকে দেখছি সবসময় বেশি, মানে আমার থেকে ওর বেশি। তো পুজো দিতে ভীষণ পছন্দ করে, কিন্তু সময় পায় না বাবানকে পড়ানো নিয়ে, সেই জন্য মাঝে মধ্যে দেয়, মাঝে মধ্যে প্রতিদিন তো আমি দিই, আর মাঝে মধ্যে ওই দেয়। তো আজকে ওর কী মনে হয়েছে, ও সকালবেলায় ঘুম থেকে উঠে বলছে আজকে আমি পুজো দেবো, তোমাকে দিতে হবে না। বলছে ঠিক আছে দাও, আবার সকালবেলা স্নান করবে, বলছে গরম লাগছে স্নানটা করবো সকাল সকালই, তাহলে সকাল সকাল পুজোটা আমি দিয়ে দেবো। বলছে ঠিক আছে দাও তাহলে। তো ওই আজকে পুজোটা দিয়েছে। তো যাই হোক, এদিকে আমি স্নান করে নিয়েছি, স্নান করার সাথে সাথে কয়েকটা জামা কাপড় তো ভিজিয়ে রেখেছিলাম, এই যে বেড কভারটা তুলেছিলাম, তো সেই বেড কভারটা কেচে দিয়েছি। তারপর স্নান সেরে যেহেতু পুজো দিতে হলো না আজকে, বাবানের বাবা দিয়ে দিয়েছে, তো এই যে সব জামাকাপড় নিয়ে চলে এসেছি ছাদে। সকাল সকালই রোদ, বেশ ভালো রোদ উঠেছে, কড়া রোদ উঠেছে, আর যা গরম পড়েছে কী বলবো, মানে এত কষ্ট হচ্ছে গরমে কি বলবো। তো যাই হোক, এদিকটা দেখো আমি চলে আসলাম রান্নাঘরে, এসে একটু চা করলাম, মানে কেউ তো গরমে চা খাবে না, কিন্তু আমার ননদের একটু চা খাওয়ার অভ্যাস আছে, তো সেই জন্য ননদকে দিলাম হচ্ছে চা, ওই দিদিকে চা দিয়ে তারপরে হচ্ছে আমি একটু যে আম কেটে নিচ্ছি, আমি খাবো হচ্ছে আমমুড়ি। আর বাবানের বাবা কিন্তু আমি এদিকে কাপড় মানে মেলতে মেলতে, ও যেহেতু পুজো হয়ে গেছিলো আগেই,
কাপড় মেলতে মেলতে ও আম্মুরি খেয়ে নিয়েছে এসে। তো শুধু বাবান তো সকালবেলা করে হরলিক্স ও নিজেই করে খায়, ও নিজেই খেয়ে নিয়েছে। তো এখন শুধু বাকি ছিলাম আমি আর শাশুড়ি মাকে। তো বাবানের বাবা সকালবেলায় দিয়ে দেয়, যেহেতু শাশুড়ি মা খুব সকালেই খায়, মানে সকালেই খিদে পেয়ে যায়, ব্রাশ করলেই খিদে পেয়ে যায়। তো সেই জন্য ওনাকে তো বাবানের বাবাই দেয় বেশি, মানে প্রতিদিনই প্রায়। আমি খুব দিতে পারি না, কারণ এই কাজকর্মে এত ব্যস্ত থাকি না সকালবেলা, তো আমার সময় হয় না। মানে সময় বলতে দিতেই পারি, ওইটুকু সময় তো মানে পাওয়াই যায়, কিন্তু ওই যে বাবানের বাবা দেয়, বলে তুমি কাজ করছো করো, আমি দিয়ে দেবো। তো সেই জন্য বাবানের বাবাই বেশি দেয়। তো যাই হোক, এদিকে সবারই খাওয়া দাওয়া হয়েছে। আর দিদিকে বললাম, মানে আমার ননদকে বললাম মুড়ি খেতে, বললো একটু পরে খাবো, যেহেতু এখন চা খেলাম, তুমি খেয়ে নাও। তো সেই জন্য আমি আম মুড়ি একটু খেলাম। আর এত আম হয়ে গেছে না বাড়িতে, কি বলবো, এখন না খেলেও উপায় নেই। তো আম মুড়ি খেয়ে তারপর আমি এই যে রান্নাটা বসালাম। তো যাই হোক, রানী লাইফস্টাইল থেকে বলেছে, দিদিভাই আজকে প্রথম কমেন্ট করলাম, আমি তোমার ভিডিও বিগত 4 মাস থেকে দেখছি, খুব সুন্দর লাগে তোমার ভিডিও, কোনো দিন কমেন্ট করি না, আজ সাহস করে ফেললাম। তোমার ঘর বাড়ি যতটা সুন্দর, তোমার কাজগুলোও নিখুঁত, সব মিলিয়ে অসাধারণ। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা। তোমাকে একটা কথাই বলবো, অনেক ভালো সুন্দর একটা কমেন্ট করেছে। আর বলছি প্রতিদিন একটা কমেন্ট অন্তত করে একটা লাভ তুমি দিও, যাই লিখো ছোট্ট একটা কমেন্ট করে দিও, তাহলেই কিন্তু আমি খুশি। তো যাই হোক, সামিয়া দিদিভাই বলেছে, দিদিভাই আজকের ভিডিও দেখে অনেক ভালো লাগলো, তোমার সোফা কালারটা অনেক সুন্দর হয়েছে, আমার অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর বলার জন্য। তো আজকে রান্না করবো কি বলো তো, আজকে করবো হচ্ছে মসুর ডাল করবো, সয়াবিন করবো, আর করবো হচ্ছে পাটের শাক করবো। তো এই যে পাট শাকটা কেটে নিচ্ছি, এটা কিন্তু পাট শাকগুলো আমাদের বাড়িরই বাগান থেকে আর কি, সকালবেলা উঠে দিদি তুলে দিয়েছে। তো এদিকে কাজ করছিলাম, তো যেহেতু শাক তুলবো, তো ওই বললো যে তুমি যাও স্নান করো, আমি শাকটা তুলে দিচ্ছি। তো ওই দিদি হচ্ছে আজকে শাকটা তুলে দিয়েছে, আমাকে আর তুলতে হয়নি। আর এদিকে দেখো ডালে আমি ফোড়ন দিচ্ছি, পেঁয়াজ আর রসুন হচ্ছে ফোড়ন দিয়ে আজকে মুসুর ডালটা করবো। পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে কিন্তু মুসুর ডাল খেতে বেশ লাগে। তো এদিকে সয়াবিনটা পরে করবো, আগে ডালটা করে নিই তারপরে। তো রূপালীনা দিদিভাই বলেছে, তোমার হচ্ছে শ্বশুর আর শাশুড়ি আছে না? হ্যাঁ গো দিদিভাই, আমার তো শ্বশুর শাশুড়ি আছে, আমি তো মাঝে মধ্যেই দেখাই। আর তার মধ্যে আমার শাশুড়ি তো বেশিরভাগ আমার কাছেই থাকে, তোমরা তো জানোই। আর শ্বশুরমশাই হচ্ছে ওই বাড়িতে থাকে, মানে আমার দেওরের কাছেই থাকে, আমাদের এখানে থাকে না। মানে যখন আসতে বলি তখন আসে, কখনো যদি কিছু রান্নাবাড়ি করি খাওয়ার জন্য তখন আসে, কিন্তু সেরকমভাবে এসে থাকে না। আমার শাশুড়ি বেশি থাকে আমাদের এখানে এসে, আমার দেওরের কাছে গিয়েও থাকে। যেহেতু আমরা বাড়িতে 3 জন, তো অনেক সময় অনেক জায়গায় যেতে হয়, তখন তো আমাদের 3 জনে একসাথে যেতে হয়। তখন কী করে শাশুড়ি মাকে ওই বাড়িতে রেখে আসি, যেহেতু আমার শাশুড়ি মা চোখে দেখে না, হাঁটতে পারে না বেশি, মানে ধরে ধরে নিয়ে যেতে হয়, তো ওনাকে তো আর একা ফেলে রাখা যায় না এখানে। তো সেই জন্য তখন ওই দেওরের কাছে রেখে আসি। তো যাই হোক, এদিকে দেখো সয়াবিনটা ভেজে নিলাম, আর এদিকে করছি পাটের শাক। তো ওইদিকে রান্না করি আর কমেন্টগুলো পড়ে নিই। রিন্টি হালদার দিদিভাই বলেছে, তোমার ভিডিও রোজ দেখি দিদিভাই, বাট আর কমেন্ট করা হয় না কেন গো দিদিভাই? একটা কমেন্ট অন্তত করো, কমেন্টগুলো মানে তোমাদের কমেন্টগুলো পড়ে এত ভালো লাগে, আর এত সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ো, মানে করো, আমার ভীষণ ভালো লাগে। তো যাই একটা অন্তত কমেন্ট করো প্রতিদিন, একটা লাভ লিখো বা মানে একটা হাই লিখো, যে মানে যা ইচ্ছা তাই, এখানে ছোট্ট একটা কমেন্ট করো অবশ্যই। তো যাই হোক, এদিকটা দেখো আমি হচ্ছে সয়াবিনের জন্য আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি, দিয়ে তারপরে দিয়ে দিলাম এর মধ্যে মশলাটা বেটে রাখা। তো সয়াবিনে যা যা মশলা লাগে তাই মশলাগুলো দিচ্ছি, দিয়ে তারপরে একটু কষিয়ে নিচ্ছি। তো এইদিকে এই যে প্লেটগুলো বার করা হয়েছিল, তারপরে আর ঢোকানো হয়নি, তারপরে সেই জন্য প্লেটটা হচ্ছে ঢুকিয়ে নিলাম, আর এই যে জামাটা একটু ঢুকিয়ে নিলাম। তো যাই হোক, এদিকে দেখো মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, আর পাশে না আমি গরম জল বসিয়েছি, যাতে কী হয় বলো তো, ঝোলটা তাড়াতাড়ি ফুটে ওঠে। তো এদিকে পাশে জলটা গরম হচ্ছে, আর এদিকে আমি সয়াবিন দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কষিয়ে রান্না করলে খেতে কিন্তু বেশ লাগে, একটু ধীরে ধীরে কষিয়ে নিলে। তো দেখো অনেকক্ষণ কষিয়ে নিচ্ছি, তারপরে দিয়ে দিলাম এর মধ্যে গরম জলটা, তাহলে ফুটে উঠবে তাড়াতাড়ি, নইলে অনেকটা সময় লাগে ঝোল দেওয়ার পরেও ফুটে উঠতে। তো দেখো ঝোল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুটে উঠেছে। তো যাই হোক, কিছুক্ষণ ঢেকে রাখবো, তাহলে কিন্তু তারপরে নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তো দেখো অনেকক্ষণ আমি ঢেকে রেখেছিলাম, একটু ঝোলঝোলই রাখছি, কেন বলো তো, যেহেতু ডাল আছে তার মধ্যে, এটা কিন্তু একটু ঠান্ডা হলে কিন্তু একদমই শুকিয়ে যাবে। তো সেই জন্য একটু হালকা পাতলা, বেশি ঝোল রাখিনি, একটু ঝোল রেখেছি যেহেতু ডাল আছে। তো একটু গরম মশলা দিলাম, দিয়ে তারপরে যে নেড়ে ছেড়ে তারপরে নামিয়ে নেব। আর এই যে এখন রান্নাটা তো হয়ে গেল, এখন শুধু রান্নাঘরটা পরিষ্কার করার পালা। আর এই যে রান্না করতে করতে যে কটা বাসন হয়েছিল সে কটা বাসন মেজে নিয়েছি, এখন ধুয়ে ধুয়ে রাখছি। শিকতা শর্টস থেকে দিদিভাই বলেছে, বাবানের ভালো নাম কী গো? তো বাবানের ভালো নাম হচ্ছে প্রিমন, যেহেতু আমার নাম হচ্ছে প্রিয়াঙ্কার প্রি, আর হচ্ছে আমার বরের নাম যেহেতু মনোজের মন প্রথম থেকে, তো সেখান থেকে বাবানের বাবাই রেখেছে প্রিমন। তো যাই হোক, এদিকটা দেখো রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করছি। তো যাই হোক, আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, সুপ্রিয়া ব্লগ, মন্টু মল্লিক লাইফস্টাইল, চৈতালি, রিতাস লাইফস্টাইল,
আমাদের ছোট্ট সংসার, রাশ্মিতা সাহ, সোনিয়া দেবী, হোমমেকার সাবিনা ব্লগ, নাজনিস ব্লগ, শিল্পী রায় বর্মন, অদ্রিত কীর্তনিয়া, সোমা, গুড্ডি অ্যান্ড বাবলির ছোট্ট মুহূর্ত, নুসরাত জাহান, শ্রাবণী শর্টস। সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা যারা যারা কমেন্ট করেছো আর এত ভালোবাসা দিচ্ছ। তো এদিকে রান্নাবাড়ি তো সব কমপ্লিট হয়ে গেছে। বাবানের পাপা যাবে স্কুলে, ও বাবানের পাপা গেছে স্নানে। ও স্নান করে আসলে তারপরে হচ্ছে আমি ওকে খেতে দেবো। আর এখন তো বাবানের ছুটি চলছে, তোমরা জানোই, কারণ বাবানের হচ্ছে শুক্রবার থেকে স্কুল খুলবে। অনেক দিন বেশ গরমের ছুটি পড়লো। আর তার মধ্যে যতদিন ধরে গরমের ছুটি দিয়েছে ততদিন বলতে পারো ওই বৃষ্টি বৃষ্টি করে ঠান্ডাই ছিল, একদমই গরম ছিল না। এই যে স্কুল খুলে গেল, এখন এত গরম দিচ্ছে, বাচ্চাগুলো যে কীভাবে স্কুলে থাকবে সেটাই ভাবছি। আর বাবা তো এমনিতেই গরম সহ্য করতে পারে না, ও গিয়ে স্কুলে কীভাবে থাকবে সত্যি ভাবলেই কষ্ট হয়। এত গরমের মধ্যে সারাদিন ফ্যান চালিয়ে থাকে, আর ওরা স্কুলে যাবে জামা প্যান্ট, তার মধ্যে আবার জুতা মোজা পরেই যেতে হবে। যদি জুতা মোজা ছাড়া স্কুলে পাঠাই তো আবার ম্যাম বলবে যে কেন মোজা পরে আসুনি, মোজা পরে আসবে। আর বাচ্চারা তো জানোই, বললেই ওদের পরে যেতেই হবে। তো সেই জন্য সেই গরমের মধ্যে জুতা মোজা পরে জামা প্যান্ট পরে কী যে কষ্ট, আর এতগুলো বাচ্চার মাঝে বসে থাকে। তো যাই হোক, এত কষ্ট করে বাচ্চাগুলো স্কুল পাঠানো সত্যি খুব মুশকিল, আর যা গরম পড়েছে সত্যি ভাবা যায় না। আর এদিকে তো আমরা বড়রা তবু একটু কষ্ট করে থাকতে পারি, অসুবিধা হয় না, কিন্তু ওইটুকু বাচ্চা জুতা মোজা পরে জামা প্যান্ট পরে স্কুলে যেতে কী যে কষ্ট হবে কে জানে। আর শুক্রবার থেকে বাবানের হচ্ছে স্কুল খুলবে, আর শুক্রবার থেকে স্কুলে যাবে। তো যাই হোক, এদিকে রান্নাবাড়ি সব শেষ করলাম, রান্নাঘরটাও পরিষ্কার করা হয়ে গেল। এখন শুধু এই বেসিনটা পরিষ্কার করব, আর কয়েকটা বাসন আছে একটু গুছিয়ে নেব, কারণ হচ্ছে বাসনগুলো গামলা তো অনেকগুলোই জড়ো হয়ে গেছে। আর বাসনগুলো তো ধুয়ে ধুয়ে রাখলাম, তো অনেকক্ষণ রাখার পর না জলটাও বেশ ঝরে গেছে, শুধু বাসনগুলো গোছাবো তাহলেই হয়ে যাবে। তো এদিকে দেখো বেসিনটা খুব ভালো করে পরিষ্কার করলাম, কারণ হচ্ছে বাসন মাজতে মাজতে না বেসিনটাও খুব তেল তেলে হয়ে যায়, না মাজলে হয় না। তো সেই জন্য যখনই বাসন মাজি তখনই বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিই। তারপরে এই যে বাসনগুলো সব জল ঝরে গেছে, তার জন্য এই যে কটা বাসন ছিল জল ঝরার পর সব কটা বাসন নিয়ে আসলাম। এদের গুছিয়ে রাখলে দেখতে ভালো লাগে, আর তার মধ্যে গামলাটাও ফাঁকা থাকে, নইলে যে এখন খাওয়া দাওয়ার পর তো আবার সেই বাসনগুলো রাখতে হবে, নইলে নিচের বাসনগুলো আবার ভিজেই যাবে। তো যাই হোক, আজকের ব্লগটা অনেকটাই বড় হলো, আর বড় করব না। কেমন লাগলো জানিও, আর আজকের মতো টাটা, দেখা হবে নতুন ব্লগ।